কে চিকেন প্যাটিস বিক্রি করবে আর কে ভেজ রোল বিক্রি করবে বিজেপির নেতারা ঠিক করছে। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা খান? খান তো? আপনাদের এলাকা দিয়ে যখন রথ যাবে একটু মাছ মাংস ডিম খাওয়াবেন, এদেরকে রান্না করে দাঁড় করিয়ে রাখবেন। না খেলে না খাবে। অতিথি দেবো ভব বাসুদেবা কুটুম্বকম। তারা ভোটে জেতার পর বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। প্রধানমন্ত্রী নিজে 2024-এর আগে বলছে যারা মাছ খায় তারা মুঘল। আমি আগে একবেলা খেতাম, এখন দুবেলা খাই। নিজেদেরকে ভগবান ভাবছে। আর বলবেন যে রথগুলো করে এসছেন সেটা সযত্নে রাখবেন। তার কারণ আমরা যেমন রথের প্রথা বা রথের তাৎপর্য জানি, আমরা উল্টো রথের তাৎপর্য এবং প্রথাটাও মেনে চলি। উল্টো রথে করে আবার কাউকে গুজরাটে, আর কাউকে মধ্যপ্রদেশে, আর কাউকে দিল্লিতে, আর কাউকে রাজস্থানে ফিরে যেতে হবে। রথ আর পথের লড়াইয়ে যে মানুষের কথা বলবে, মানুষের পাশে থাকবে, সে তো ডেফিনেটলি জিতবে, এটা তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, যে ভারত গোটা, মানে আমি বলছি গোটা দেশের প্রেক্ষিতে যদি কথা হয়, কোন কোন রাজনৈতিক দলগুলো তারা জানে যে তারা নিজেরা ডানপন্থী রাজনীতি করে এসছে দীর্ঘ বছর ধরে, কিন্তু এক্সট্রিমিস্ট যারা হয়ে যাচ্ছে তাদের জন্য দেশ বলুন, রাজ্য বলুন, কতটা ক্ষতির মধ্যে মানুষগুলোকে পড়তে হয়। যারা ভোট দিয়ে পাঠায়, সংসদে পাঠায়, বিধানসভায় পাঠায়, কতটা সমস্যায় সেই মানুষগুলোকে পড়তে হয় এই কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। পার্থদার কাছে আসি। পার্থদা, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করেছেন, আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, আপনার কি মনে হচ্ছে এই বিষয়টা? দেখুন, আমি খুব ডান বাম বা ইথিক্স বা ইজমের বিশ্বাসী। আমি বিশ্বাসী দুটো বিষয়। একটা হলো যে একজন জনপ্রতিনিধি বা একটা রাজনৈতিক দল মানুষের জন্য কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, এবং গণতন্ত্রের যেটা মূল এসেন্স, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এবং আমাদের যে সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রজাতন্ত্র বলা হয়েছে, তার প্রতিটি স্টেপ যাতে মান্যতা পায়, সেটাকে যাতে পাল্টে দেওয়ার কেউ চেষ্টা না করে, সেটাই হবে রাজনীতির মূল কথা। আমরা লক্ষ্য করছি এই সময়ে যারা কেন্দ্রের সরকারে রয়েছে তারা সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে, এই যে চন্দনদা বলছিল বিবিধের মাঝে আমাদেরকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাকে নষ্ট করবার চেষ্টা করছে। একটা ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনেছি যে পোশাক দেখে বোঝা যায় কি জঙ্গি, কি জঙ্গি নয়, কারা আক্রমণ করে, কারা আক্রমণ করে না। এ ধরনের কথা যখন প্রধানমন্ত্রী বলে, স্বরাষ্ট্রমন্ত্রীরা বলে, তখন আমাদের ভাবতে অবাক লাগে যে আমরা যে সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছি সেই সংবিধানটাই খদ্রেক, সেই সংবিধানটাকেই পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোথাও একটা ভারতবর্ষের যে মূল এসেন্স, মূল সুর, চন্দনদার কথা ধরেই বলি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিবিধের মাঝে যে ঐক্য, সেটাকে অস্বীকার করা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। তার বিরুদ্ধে সকলকে একীভূত হয়ে প্রতিবাদ করতে হবে, এবং গণতন্ত্রের লড়াইয়ে সব থেকে বড় কথা ভোটের মাধ্যমে। কিন্তু পার্থদা, প্রতিবাদ কিভাবে করবেন? এই যে নির্বাচন কমিশনার কিভাবে নির্বাচিত হয়েছেন আপনারাই বলেছেন। যদি সংখ্যাতত্ত্ব শেষ কথা বলে, সংখ্যার বিচারে যদি কোনো রাজনৈতিক দল যারা এগিয়ে রয়েছে, যারা দেশ চালাচ্ছে বা রাজ্য চালাচ্ছে, তারা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, কোনো আইন পাশ করে ফেলে, কোনো বিল পাশ করে ফেলে, ওয়াকআউট করে বেরিয়ে আসা ছাড়া আর কি করা যায়? না, নিশ্চিতভাবে ব্রুট মেজরিটিকে সামনে রেখে পার্লামেন্টে তো একতরফা বেশ কিছু সিদ্ধান্ত বা বেশ কিছু আইন পাস করিয়ে নেওয়া হচ্ছে গায়ের জোরে। সেখানে বিরোধীদের পরিসরটাও কম থাকছে, বা যারা গলা উঁচু করে বলবার চেষ্টা করছে তাদেরকে বিভিন্ন অজুহাতে খানিকটা গলা ধাক্কা দিয়েই পার্লামেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। বিরোধীদের সুরকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে বিরোধী স্বরগুলোকে
কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। আমরা খুব অল্প সময়ে দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, যাদেরকে যে সারা মদ ঘোটালায় যাদেরকে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন, যারা জেল ছিলেন, তারা আজকে বেকসুর খালাস হয়েছে। বিরোধী এই ধরনের ওই সুর কণ্ঠস্বরগুলোকে বারে বারে দাবিয়ে রাখে। হেমন্ত সোরেনকে, সঞ্জয় রাউতকে, আমাদের এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সির কথা বলেছেন। এই না, এজেন্সি সেগুলো এবং নির্বাচন কমিশনও আজকে নিরপেক্ষ নয়। নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি বাংলা সহ সমস্ত জায়গায় যেখানে তারা জিততে পারছে না, সেখানে জিততে চাইছে মানুষের। কিন্তু পার্থদা, আপনারা প্রথম থেকে বলেছিলেন আমরা এসআইআর মানব না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর মানব না, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও এই প্রক্রিয়াটাকে আটকানো গেল না। এই অবৈধভাবে যে প্রক্রিয়া 2 মাসে করার কথা হচ্ছে, সেটা 2 বছর ধরে করা গেলে হয়তো এত জটিলতাও হতো না, এই কথাও বারবার শোনা যাচ্ছে। কিন্তু আটকানো তো গেল না দাদা, সমস্যাটা তো এটাই। দেখুন, আটকানোর থেকেও বড় কথা হলো এসআইআর নিয়ে একটা বড় ধরনের চক্রান্ত হচ্ছে, এটা আমরা আন্দাজ করতে পেরেছি বলেই প্রতিটি স্তরেই নির্বাচন কমিশন যে কর্মসূচিগুলো নিচ্ছিল তার কিছুটা বিরোধিতার সুর আমরা ছড়িয়েছি। এবং আমরা কার্যক্ষেত্র দেখতে পাচ্ছি কিভাবে আন্ডার অ্যাডজুডিকেশনের নামে সাধারণ মানুষকে চরম হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং বুথে বুথে আমরা যদি তালিকাগুলো দেখি, কাদের নাম বাদ দিয়েছে সেটাতে স্পষ্টকরণ হয়। এবং অনেক পরিচিত মুখ যারা একদম এই আবর্তে রয়েছে, রাজনীতির আবর্তে রয়েছে, আমলাতন্ত্রের আবর্তে রয়েছে, যারা পরিচিত মুখ, তাদেরও নাম আন্ডার অ্যাডজুডিকেশন। এটা আমাদের গণতন্ত্রের পক্ষে খুব সুখকর বিষয় নয়, এবং এটা গণতন্ত্রের একটা কালো অধ্যায় রচিত হলো, যেটা যে নির্বাচন কমিশন, যারা ভারতের নির্বাচন কমিশন, কোনো সরকারের নয়, তারা পর্যন্ত যদি দলদাসে পরিণত হয়, তারা যদি বিজেপির সহযোগী সংস্থা হিসেবে কাজ করে, তাহলে ভাবতে হবে যে আমরা কোন ভারতবর্ষে বাস করছি। তাহলে বিরোধীদের কথা না, তাহলে মানুষের কথা কারা বলবে? মানে বিরোধী কণ্ঠস্বর যদি এইভাবে দমন করে রাখা হয়, তাহলে কিভাবে, সেটা কিভাবে সম্ভব? চন্দন, আমি আসবো পার্থদা আপনার কাছে, কিভাবে সম্ভব? দীর্ঘদিন ধরে আপনার বিরোধিতায় রয়েছেন। না, বিরোধিতায় আছে, এটা সম্ভব এই কারণে, এটা একেবারে জনমানুষের কাছে, মানুষের কাছে নিয়ে যাওয়া। যেমন একটা ডেমোক্রেটিক রাইটকে প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে প্রথমে বুঝতে হবে মানুষ, দেখো এত মানুষ ভয়ার্ত কেন? কারণ তারা জানেন আমার ডেমোক্রেটিক রাইট, আমার ভোটের অধিকার। এই ভোটের অধিকার, এটা তো কোনোভাবেই আমরা জানি আমাদের কাছে কোনো ডকুমেন্টেশন, পার্টিকুলারলি সিটিজেনশিপ ডকুমেন্টেশন থাকে না, কিন্তু ভোটাধিকারটা একটা সরকার নির্বাচিত করা, সে রাজ্য হোক, কেন্দ্র হোক বা লোকাল বডি হোক, সেখানে এটা নির্বাচিত করবার যে অধিকার, সেই অধিকারটাই তো এটা। এখন প্রশ্নটা হচ্ছে যে ভোটাধিকারের মাধ্যমেই এটা হতে পারে, এবং গণতন্ত্র মানে খুব স্বাভাবিকভাবে গণতন্ত্র মানে মেজরিটি তারই যাকে মানুষ ভোট দেবেন, এবং সেই গণতন্ত্রকে ম্যানিপুলেট করা যায় না, যে ম্যানিপুলেশনটা এখানে হচ্ছে। তুমি ফিরে যাও 2023, যে অ্যাক্ট অফ কনসলিডেশন যেটাকে আমরা বলি, নির্বাচন কমিশনারকে ইলেক্ট করা, টু সিলেক্ট করা, সেখানে দাঁড়িয়ে আমাদের একেবারে স্থপতি ছিল, একটা ফাউন্ডেশনই ছিল, যেটা করা হবে বিরোধী দলনেতা, এবং বলা হয় এইভাবে, বিরোধী দলনেতা, ট্রেজারি বেঞ্চ পরে আসে, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস। অর্থাৎ কনফ্লিক্ট যদি কোথাও হয়, চিফ জাস্টিস সেটা মোকাবিলা করবেন। ইনফ্যাক্ট একজনকে চুজ করা হবে যিনি নিরপেক্ষভাবে, অন্তত পদ্ধতিগতভাবে তিনি অবতীর্ণ হবেন, একজন চিফ ইলেকশন কমিশনার, এবং তার সিস্টেমটা তৈরি হবে 2জন ইলেকশন কমিশনার। কিন্তু দিস ওয়াজ দ্য সিস্টেম।